আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ভারতের দালাল নয়, তাদেরই সরকার ছিল বলছেন চরমোনাই পীর। এদিকে 6 লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলছেন সাকি। হেনস্থার শিকার সেই মুক্তিযোদ্ধা বললেন সরকারের কাছে বিচার চাইব। এবং সর্বশেষ জানাবো ধানের এই ভরা মৌসুমে আমদানি হচ্ছে ভারতীয় চাল, তবুও কমছে না দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ভারতের দালাল নয়, তাদেরই সরকার ছিল বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকারকে অনেকেই ভারতের দালাল বলে। আসলে এই কথাটা ঠিক না। বাস্তবতা হলো আওয়ামী লীগ সরকার ভারতেরই সরকার ছিল। তার বাস্তবতা আমাদের কাছে এখন পরিষ্কার, কারণ তাদের সমস্ত কার্যক্রম ভারতের স্বার্থেই ছিল। বাংলাদেশের স্বার্থে কোনো কার্যক্রম আমরা দেখিনি। তিনি আরো বলেন, 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যারা দেশ পরিচালনা করেছে তারা মূলত কেউই ইসলাম ও ওয়ালামায়ে ক্রামের বন্ধু ছিল না। গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 5 আগস্ট পর্যন্ত 3,500 মানুষ গুম, হাজার হাজার মায়ের কোল সন্তান হারানো হয়েছে। দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার ইসলামের প্রতি অনেক ষড়যন্ত্র করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে তাদের মেধাকে ইসলাম বিদ্বেষী করার জন্য পাঠ্যসূচির মধ্যে ইসলাম বিদ্বেষী যত কালচার আছে সব তারা ঢুকিয়েছে। আজকের এই অবস্থার জন্য অনেকাংশে কিন্তু আমরা ওয়ালামা একরাম দায়ী এড়াতে পারি না। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলাম আন্দোলন বাংলাদেশকে 300 আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। যখন দেশের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে তখন ইসলাম আন্দোলন বাংলাদেশ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। যখন পাঠ্যসূচির মধ্যে শরীফ শরীফা, ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইসলাম বিদ্বেষী জিনিস তারা ঢুকিয়েছিল, তখন আমরা আন্দোলন করলে তারা কিন্তু পাঠ্যসূচি থেকে সেগুলো সরাতে বাধ্য হয়েছে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার আমাদের অনেক অফার দিয়েছিল, আমাদেরকে তারা বিরোধী দল বানানোর চেষ্টাও করেছিল, কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা রাজনীতি করি এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি বিভিন্ন জায়গা ঘুরিয়েছি, প্রোগ্রাম করে দেখেছি, মানুষ এখন ইসলামকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। তাই আমি বলতে চাই আমাদের ইসলামের বিজয় খুব সন্নিকটে। 6 লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া ভ্যান গাড়িতে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় সাবেক এক সংবাদ সদস্য সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর লাশ পুড়িয়ে ফেলা হয়। ভ্যানে লাশ তোলার পর সেগুলো পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলছেন সাকি। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এই কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ তাদের আইনের আয়তায় আনা উচিত। সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোনো পরিস্থিতিতে এই সরকার ক্ষমতা এসেছে, তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে 2026 সালের জানুয়ারিতে নির্বাচন হবে, তবে নির্বাচনের আগে অংশীজনের সঙ্গে আলোচনা করতে হবে। ইতিমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে, নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে। জুনায়েদ সাকি আরো বলেন, ভেঙে পড়া রাষ্ট্র হাতে পাওয়ার 4 মাস পার হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভ রয়েছে, প্রত্যাশা পূরণ হচ্ছে না সেভাবে। বর্তমান সরকারকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে বলে মত দেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের ফ্যাসিবাদী শক্তি এখনো বিদ্যমান রয়েছে উল্লেখ করে জুনায়েদ সাকি বলেন, এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষেও মত দেন তিনি। হেনস্থার শিকার সেই মুক্তিযোদ্ধা বললেন সরকারের কাছে বিচার চাইব।
আমাকে বিবস্ত্র করে ছবি তোলার জন্য লুঙ্গি ধরে টানাটানি করেছে। আমার সঙ্গে এসব করে দেশের সকল মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ও বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। এই বিচার সরকার ও জাতির কাছে চাইব, এভাবেই বলেছিলেন কুমিল্লা 14 গ্রামে হেনস্থা শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তিনি দাবি করেন, তাদের সঙ্গে আমার কোনো ধরনের দ্বন্দ্বের কারণ দেখছি না। আমার হয়তো দোষ একটাই, তা হলো আমি মুক্তিযোদ্ধা, তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না। আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করলে বাজারে গিয়ে ফার্মেসিতে বসি। সেখানে ডায়াবেটিস প্রেশার পরীক্ষা করার সময় আকস্মিক আবুল হাশেম মজুমদার এসে মোটরসাইকেল থেকে নেমে আমার গলা ধরে টান দেয়। পরে সে বলে অশ্লীল বাক্য, তোরে আজকে ছাড়া যাবে না, জীবনের শিক্ষা দিব, তুই এই এলাকা থেকে তাড়াতাড়ি চলে যা। পরে টেনে আমাকে কুলিয়ারা স্কুল মাঠের দিকে নিয়ে যায়। তিনি বলেন, তখন আমি তাকে বলেছি, আমি কেন চলে যাব, গত 9 বছর তো এলাকায় ছিলাম না। তারা আমাকে 5টার মধ্যে গাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। হাশেম বলেছে, স্টাম্পে স্বাক্ষর দে, না হয় তোরে টুকরো টুকরো করব। ছুরি তো বসিয়েই দিয়েছিল। ওই ভিডিও এখনো পাননি, হয়তো কোনোদিন ছাড়বে, পাবেন। সাংবাদিকদের কাছে এই সত্য ঘটনার দাবি জানাবো। আব্দুল হাই কানু বলেন, আমি বিচার চাই, কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি। লুটতরাজের বিচার চাই। এই সরকারের সময় যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াবে, আমি কোথায় দাঁড়াবো? তিনি আরো বলেন, আমার মতো এই বয়সের লোককে কেন মাঠে এমন করা হলো, কেন লাথি ঘুষি দেওয়া হলো, কেন পানিতে চুবাতে বলা হলো, কেন জুতার মালা বানিয়ে গলায় দিল? এই সময়ে হাশেমের সঙ্গেও ওহিদুর রহমান মজুমদার, রাসেল, নয়ন মজুমদার সহ বেশ কয়েকজন ছিলেন বলে জানান তিনি। এদিকে ঘটনার দিন বিকেলে নিরাপত্তার কারণে বাড়ি ছেড়ে ফেনীতে চলে যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সেখানেই ছেলের বাসায় বিশ্রামে আছেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে 14 গ্রামের নিজ বাড়িতে ফেরার কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত রোববার 22 ডিসেম্বর দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতামালা পরিয়ে হেনস্থা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লা 14 গ্রাম উপজেলার বাসিতা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে 10-12 জনের একদল লোক এই ঘটনা ঘটান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজোড়া তোলপাড় সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলার লুদিয়ারা এলাকায় বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোশানলে পড়ে দীর্ঘ 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। ধানের এই ভরা মৌসুমে আমদানি হচ্ছে ভারতীয় চাল, তবুও কমছে না দাম। বেনাপোলে চালের মূল্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে। নতুন আমন ধান ঘরে উঠলেও দাম কমছে না। ধানের এই ভরা মৌসুমে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় চাল, তারপরও খুচরা বাজারে কমছে না দাম। চলতি মৌসুমে ধানের দাম বেশি, যে কারণে কমছে না চালের দাম, এমনটাই বলেছেন অটো রাইস মিল মালিক ও ধান ব্যবসায়ীরা। আমদানিকারকদের মতে ভারতে চাল দাম বেশি, এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভরা মৌসুমে কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সীমান্ত অঞ্চলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারির ব্যবস্থা না থাকায় মূল্য কমছে না বলে মত তাদের। যশোরের সীমান্তবর্তী অঞ্চলে সিংহভাগ ধানের উৎপাদন হয় থাকে। চলতি মৌসুমে এই অঞ্চলে 21,470 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। 80% ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। এবার ধানের বাজার চড়া, 1350 থেকে 1450 টাকা মনে দাম পাচ্ছেন কৃষক। এই অঞ্চলে বেশ কয়েকটি অটো রাইস মিল ঘুরে দেখা যায় এখনো ধান কিনতে পারেননি মিল মালিকরা। কৃষকদের তাদের ধান বাজারজাত করতে পারেননি এখনো, তবে মিল মালিকরা অন্য জেলা থেকে 32-34 টাকা কেজি দরে ধান কিনেছেন। এসব ধান থেকে চাল প্রস্তুত করতে দাম পড়ছে 52 টাকা। দেশের বাজারের দাম স্বাভাবিক রাখতে বিনা শুল্কে ভারত থেকে চাল আমদানি অনুমতি দেয় সরকার। 17 নভেম্বর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। এক মাসে এই বন্দর দিয়ে 4,500 টন ভারতীয় চাল আমদানি হয়েছে। এসব চাল $410 আমদানি করা হচ্ছে। তবে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বন্দরে জোর করে প্রতি টন চাল $450 শুল্কায়ন করার মূল্য বাড়ছে বলে অভিযোগ রয়েছে। তবে একই মোটা চাল সাতক্ষীরার ভোমরা কাস্টম হাউসে শুল্কায়ন হচ্ছে প্রতি টন $410। দেশে আমন ধানের বাম্পার ফলন এবং পর্যাপ্ত ভারতীয় চাল আমদানি হলেও তার কোনো প্রভাব পড়েনি এই অঞ্চলের খুচরা বাজারে। ভারত থেকে আমদানিকৃত স্বর্ণা চাল 5 বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 54 থেকে 55 টাকা, আর দেশি মিনিকেট নজিরাই চাল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। ভরা মৌসুমে কম দামে চাল কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ ক্রেতারা। বেনাপোল বাজারে চাল কিনতে আসা মেহের আলী বলেন, এখন ধানের মৌসুম, আবার ভারত থেকে গাড়ি গাড়ি চাল আমদানি হচ্ছে, তারপরও চালের দাম কমছে না কেন? প্রতি বছর এই সময় নতুন ধান উঠলে বাজারে চালের দাম অনেক কমে যায়, কিন্তু এবার বাজারে চিত্র উল্টো। আরেক চাল ক্রেতা আতাউর রহমান বলেন, দেশে পর্যাপ্ত ধানের আবাদ হয়েছে, তারপরও দাম কমছে না কেন? আমরা গরিব মানুষ, দাম না কমলে কিভাবে চলবো?
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।